নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের হোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র 10ম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প প্ল্যানচেট রহস্য। আজ থাকলো প্রথম পর্ব। ভূতের পাহাড়ে একটি সূর্যাস্ত। মে মাসের গরম আবহাওয়ায় যারা জীবন ধারণ অসহ্য মনে করেন, সময় ও টাকা কড়ি থাকলে তাদের পক্ষে বানেশ্বরের চেয়ে ভালো জায়গা আর দুটি নেই। উত্তরপ্রদেশ ও নেপালের সীমান্তে এই তরাই অঞ্চলের পাহাড়ি জঙ্গল বসন্ত ও গ্রীষ্ম দুই ঋতুতেই নিজস্ব সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ। বসন্তে গাছে গাছে ও ঝোপে ঝাড়ে যে অজস্র লাল ও হলুদ ফুল ফোটার পালা শুরু হয়, গ্রীষ্মের শেষ দিনটি অবধি তাতে বিরতি পড়ে না। যেদিকে চোখ যায় স্থির শব্দহীন ওই উজ্জ্বল রঙের মেলা ভ্রমণ বিলাসী ও শান্তিকামীদের মন ভরিয়ে দেয় অপার্থিব কি সুখের স্বাদে, এবং তার সঙ্গে যখন দূর সমতলের উচ্চণ্ড আবহাওয়া সইতে না পেরে পালিয়ে আসা হাজার হাজার পাখি প্রতিটি সকাল সন্ধ্যা কোরাসে গান গাইতে থাকে, মনে পড়ে যায় প্রখ্যাত ফরাসি কবিতার দুটি লাইন: স্বর্গ যদি মর্তে কোথাও থাকে তা এখানে, এখানে এবং এখানেই। সমুদ্রতল থেকে 3-3.5 হাজার ফুট উঁচুতে আছে বলে বানেশ্বরের আবহাওয়া এই গ্রীষ্মে খুবই শান্তিদায়ক। রাতের দিকে বরং একটু শীতশীতই লাগে, বিশেষ করে রাত 3টের পর হিমালয়ের তুষারে ঢাকা উত্তর অঞ্চল থেকে একটা হাওয়া আসে, শেষ রাতের অতিথির মতন। সূর্য না ওঠা অবধি সে বেশ খানিকটা দাপট দেখাতে থাকে এবং তখন গায়ে কম্বল না চড়ালে রক্ষে থাকে না। বানেশ্বরের আরেকটি বড় আকর্ষণ ধর্ম। বানেশ্বর শিবের একটি খুব পুরানো মন্দির আছে এখানে। সারা ভারত থেকে লক্ষ তীর্থযাত্রী বছরের একটি সময়ে এখানে এসে ভিড় জমান। সে সময়টা হলো চৈত্রের শিব চতুর্দশী তিথি। তারপর কিছুদিন বানেশ্বর চুপচাপ অনাথ পড়ে থাকে। স্থায়ী ছোট্ট বাজারটা আবার ফাঁকা ফাঁকা দেখায়। কিছু সরকারি অফিস কোয়ার্টার, একটা স্বাস্থ্য নিবাস, 3টে ছোট বড় হোটেল আর 30-32টি বেসরকারি বাড়ি মিলে অল্প স্বল্প জীবনযাত্রার যা ভিড় ও চাঞ্চল্য, তা বিশাল আকাশ ও পরিব্যাপ্ত অরণ্যভূমিতে খুব একটা তরঙ্গ তুলতে পারে না। তারপর গ্রীষ্মে আস্তে আস্তে কিছু ভ্রমণ বিলাসীর ভিড় দেখা যায়, কিন্তু তারা অনেকেই টাকা কড়িওয়ালা মানুষ, কারণ এখানে জিনিসপত্রের দাম বড্ড চড়া। হোটেল ভাড়া সাধারণ মানুষের পক্ষে ধরাছোঁয়ার বাইরে। এর একমাত্র কারণ বানেশ্বরের ইউরোপীয় ঐতিহ্য, যা ব্রিটিশ আমলের সৃষ্টি। শিব মন্দির এলাকায় ধর্মশালা অবশ্য আছে, কিন্তু সেখানে সাধু সন্ন্যাসীদেরই দাপট বেশি। আর সারা ভারতে এটা বরাবর লক্ষ্য করার মতন ব্যাপার যে একমাত্র বাঙালি সম্পূর্ণ ধর্ম ছাড়া কারণে, অর্থাৎ নিছক ভ্রমণে ও প্রাকৃতিক সৌন্দর্য লিপ্সায় ঘরের বাইরে পা বাড়ায়। এবং বানেশ্বর কেন, এই জন্য আরও দুর্গম জায়গায় যেতে তার কোনো আপত্তি নেই। অন্য প্রদেশবাসীরা এরকম ধর্মহীন বা অর্থোপার্জন বর্জিত ভ্রমণের সচরাচর পক্ষপাতী নন। বাঙালি মানসিকতার বৈশিষ্ট্য এটাই। বানেশ্বরের পূর্ব প্রান্তে বয়ে চলেছে সারদা নদী, ওপারে নেপাল। উত্তর দিকটা খুবই দুর্গম, খাড়া পাহাড়ের দেওয়াল নেমে গেছে ভয়ঙ্কর খাদে। তারপর শুরু হয়েছে ঢেউ খেলানো পাহাড় ও বনাঞ্চল, দূরে তুষার ঢাকা পাহাড় পর্যন্ত বিস্তৃত। বাকি পশ্চিম ও দক্ষিণেও তেমনি পাহাড় ও জঙ্গল আছে, কিন্তু অনেক রাস্তাঘাট ও মাঝে মাঝে উপত্যকা থাকায় দুর্গম কম।
এইসব রাস্তায় এখন বাস চলাচল করে নিয়মিত। কোথাও পাহাড়ি নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, কোথাও সেনানিবাস ও সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কিন্তু কয়েকশো বর্গমাইল পাহাড় জঙ্গলের পরিবেশে এসব মনুষ্যচিত স্পন্দন খুবই নগণ্য। এখনো প্রকৃতির দাপটই এখানে বেশি মাত্রায় প্রকট। আদিমতার বিস্তীর্ণ অন্ধকারময় সমারোহে ইলেকট্রিক বাল্বগুলো জোনাকির চেয়েও তুচ্ছ হয়ে পড়ে। পাহাড়ের গায়ে কোনো উজ্জ্বল সাদা বা হলুদ বাড়িও মনে হয় এই আদিমতার একটি অদ্ভুত ধরনের অংশ ছাড়া কিছু নয়। আমার বৃদ্ধ সঙ্গী এবং বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার নেশায় খাঁটি প্রকৃতিবিদ। বাইনোকুলার ও একটি ক্যামেরা সব সময় তার কাছে থাকে। নানা জাতের পাখি দেখা ও নোট করে যাওয়া তার হবি। এক বিকেলে যখন আমরা গ্রিন ভিউ হোটেল থেকে বেরিয়ে টনকপুর রোডে ঘুরছি, ডান দিকে লাগোয়া পাহাড়ের চূড়োয় পুতুল পুতুল দুটি মেয়ের মূর্তি দেখতে দেখতে তিনি বললেন, বুঝলে জয়ন্ত, এই হচ্ছে বাঙালির মানসিক বৈশিষ্ট্য। ওই যে মেয়ে দুটিকে দেখছ, বাইনোকুলার ছাড়াও এই বুড়ো চোখে দেখে আমি বলতে পারি ওরা সেই বঙ্গ ললনাদ্বয়। ওরা এখন সৌন্দর্য ছাড়া আর কিছু দেখছেন না এবং নিছক সৌন্দর্যের খাতিরেই সব রকম বিপদ আপদের তোয়াক্কা না করে অকুত ভয়ে এই ভূতের পাহাড়ে উঠে গেছেন। কর্নেলের ধারণা কখনো মিথ্যা হতে দেখেনি, তবু ব্যাপারটা বেশ অবাক লাগলো। এখানে আসার পরই শুনে আসছি যে ওটা ভূতের পাহাড় নামে কুখ্যাত এবং পারতপক্ষে ওটা থেকেও ওঠে না। অথচ এখন এই শেষ বেলায় দুটি মেয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে কেন? বাঙালি যতই সৌন্দর্যের পূজারী হোক, ভূতের ব্যাপারে সে আফ্রিকার আদিনতম গোষ্ঠীর চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই, এটাও স্বীকার করবে কোন মূর্খ? কর্নেলের কাছ থেকে বাইনোকুলারটা নিয়ে চোখে রাখলুম। অমনি চমকে উঠলুম। চিনতে একটু ভুল হলো না। আরে, এরা তো আমাদের পাশের সুটেই গতকাল এসে উঠেছেন। অল্প স্বল্প আলাপ হয়েছে পরস্পর, তবে সেটা কর্নেলের জন্য। ইনি যেখানে যান আলাপ জমাতে তো দেরি করেন না, তা সে যে শ্রেণীর লোক হন না কেন। বাইনোকুলারটা নামিয়ে রেখে বললুম, মাই ডিয়ার ওল্ড ম্যান, আপনি কি পূর্বজন্মে পক্ষী বিশেষ ছিলেন, যারা 1 মাইল ওপর থেকেও পৃথিবীতে প্রাণীর নিষ্পন্দ দেহ দেখতে পায়? কর্নেল হাসতে হাসতে বললেন, তুমি আমাকে শকুন বলতে চাও জয়ন্ত? তাছাড়া কি বলবো? বলে কপট গাম্ভীর্যে বাইনোকুলারটা ফিরিয়ে দিলুম ওর হাতে। ওহ, এইসব দিব্যদৃষ্টির অধিকারীদের কাছাকাছি থাকতেও বড্ড ভয় করে। মানুষের মনের ভিতরও তাদের দৃষ্টি হানা দিতে পারে বই কি? পারে। কর্নেলের মুখ কৌতুকে উজ্জ্বল হলো। যেমন এ মুহূর্তে শ্রীমান জয়ন্তের চিত্ত চাঞ্চল্য আমি স্পষ্ট অবলোকন করতে পারছি। সে এই পক্ককেশ শস্ত্র বিশিষ্ট বুড়োকে ছেড়ে ভূতের পাহাড়ে উঠে যেতে চাইছে, তার তর্স হচ্ছে না। তো আমার আপত্তি নেই জয়ন্ত, চলে যাও, ওদের সঙ্গ নিয়ে আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়ে এসো। আর দেখো জয়ন্ত, প্রকৃতির মধ্যে মানুষ একা গিয়ে পড়লেই নিঃসঙ্গ বোধ করে, সে হাঁপিয়ে ওঠে। কারণ আদিম সময় থেকেই মানুষ জূথবদ্ধ প্রাণী হয়ে বেঁচে আসছে। এই লক্ষ লক্ষ বছরের অভ্যাস তার দেহের কোষে কোষে, ক্রোমোজোমে অর্থাৎ জিন পুঞ্জে ডিএনএ অণুর মধ্যে রয়ে গেছে। হাত তুলে চেঁচিয়ে উঠলুম, প্লিজ কর্নেল, প্লিজ! জেনেটিক্স নিয়ে লেকচার শুরু করলে এই চমৎকার বিকেলটার কি পরিণতি ঘটবে ভেবে আমি শিউরে উঠছি। তার চেয়ে দয়া করে চলুন আজ আমরা দুজনেই ওই ভূতের পাহাড়ে উঠে যাই। তাছাড়া এই পাহাড়ের ভূত ঘটিত রহস্য তো আপনার এবারকার ভ্রমণের সূত্রে একটা আশ্চর্য অভিজ্ঞতা হতে পারে। কর্নেল একবার বাঁ দিকে রাস্তার ওধারে দক্ষিণের ঢালু হয়ে যাওয়া জঙ্গল ও উপত্যকায় উড়ন্ত পাখির ঝাঁক দেখে নিয়ে বললেন, কিচ্ছু অসম্ভব নয় জয়ন্ত, এটা আমার ভাগ্য কিংবা দুর্ভাগ্য বলতে পারো। যেখানে যাই নারদের ঢেঁকির মতন একটা না একটা ডেড বডি আমার বাহন হয়ে ওঠে। হরিবোল জয়ন্ত, হরিবোল। যেন একটা ইন্টারনাল মার্ডারার আমার পেছনে সবসময় ওত পেতে ঘুরছে।
কর্নেলের মুখে আচমকা এ কথা বেরোতে শুনে আমার কেমন অবাক লাগলো, তেমনি অজানা আতঙ্কে গায়ের লোম খাড়া হয়ে গেল। কেন এই কথা বলছেন কর্নেল? এখানে এসে তেমন কি কোনো ভয়ঙ্কর ঘটনার আভাস পেয়েছেন? উদ্বিগ্ন হয়ে বললাম, হঠাৎ এসব কথা কেন কর্নেল? ও কিছু না, ভূতের খাতিরে। যেখানে ভূত সেখানেই মৃত্যুর গন্ধ। চলো জয়ন্ত, অবশেষে তাহলে আমরা ভূতের পাহাড়েই যাই। কিন্তু সাবধান বৎস, শ্যামলী ও জয়ন্তীর সঙ্গে কখনো প্রেম জমাতে চেষ্টা করব। হো হো করে হেসে উঠলুম ওর কথার ভঙ্গিতে। তারপর আই অ্যাসিওর ইউ ওল্ড বস বলে ওর একটা হাত নিলুম এবং ভূতের পাহাড়ে চড়া শুরু হলো। আমার প্রাজ্ঞ সঙ্গীর শারীরিক ক্ষমতা দেখে তাক লেগে যায়। এই 32-এই আমার কয়েকশো ফুট খাড়াই ভাঙতে হাঁপ ধরে যাচ্ছিল, আর উনি পাহাড়ি বাঘের মতন অনায়াস সাধ্য ক্ষিপ্রতা ও দক্ষতায় সবসময় অনেকটা করে এগিয়ে রয়েছেন। এখন যদি প্রশ্ন করি, তাহলে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা রণাঙ্গনের কোন কোন পাহাড়ে উঠেছিলেন তার বর্ণনা শুরু করবেন। সর্বক্ষেত্রে ওই একটি বাক্যই তার মূলধন। জয়ন্ত, কথাটা হচ্ছে অতীত অভিজ্ঞতা। তবে কিনা এই জিনিসটা সব মানুষেরই আছে, স্বাভাবিক নিয়মেই মানুষ তা অর্জন করে, কিন্তু তাকে কাজে লাগাতে পারে কজন? যে পারে তাকেই আমরা সবখানে জিতে যেতে দেখি। এখন আমার কথা উঠলে বলবো যে আমি কর্নেল নীলাদ্রি সরকার প্রতিটি ব্যাপারেই সাধ্যমতো অভিজ্ঞতাকে কাজে লাগাবার চেষ্টা করি। যাই হোক, ভূতের পাহাড়ের দক্ষিণ কাঁধ দিয়ে দূর উপত্যকার ওদিক থেকে পরন্ত সূর্যের লালচে রোদ্দুর এসে পড়ে ওর মুখটা জ্বলজ্বল করছিল। খানিকটা ঝোপে ঝাড়ে ভরা খাড়াই অনেক কষ্টে ভেঙে এবারে আমরা বেশ ঢালু ঘাসের জমি পেয়ে গেছিলাম। জমিটার বড় বড় পাথর ছড়ানো, তার ডাইনে অর্থাৎ উত্তরে ঘন গাছপালার জঙ্গল। ঢালুটা পেরিয়ে সোজাসুজি চূড়োয় ওঠা অসম্ভব। সামনে একটা গ্রানাইট দেওয়াল রয়েছে, তাই আমাদের ডাইনের জঙ্গলে ঢুকতে হলো। এখানে ঢোকার পর আমরা শ্যামলী ও জয়ন্তীকে আর দেখতে পাচ্ছিলাম না। গাছের আড়াল দৃষ্টিতে বাধা দিচ্ছিল। কর্নেল এক জায়গায় হঠাৎ দাঁড়িয়ে গেলেন, তারপর কান পেতে কিছু শুনে বললেন, কাছাকাছি ও পিঠে কোথাও একটা ঝর্ণা আছে মনে হচ্ছে। নিশ্চয় সাধারণ ঝর্ণা নয়, পাতাল জলের ধারা, অর্থাৎ যাকে বলে প্রস্রবণ। এনিওয়ে জয়ন্ত, সম্ভবত ওই ঝর্ণার জল স্বাস্থ্যকর। ফেরার পথে সময় থাকলে একবার ওদিকটা ঘুরে যাব। আমার কাছে একটা হ্যাভারস্যাক রয়েছে, কিছু জল নিয়ে যাব। তারপর আমার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, তুমি অধৈর্য হয়ে পড়ছো। চলো এবার আমরা চূড়োর দিকেই যাই। ক্লান্তির জন্য পরিহাসটা গায়ে মাখল না। তাছাড়া ইতিমধ্যে আমি এক অদ্ভুত ভাবনায় অস্থির হয়ে উঠেছিলাম। এই পাহাড়টার নাম ভূতের পাহাড় কেন? সনসন করে হাওয়া বইছিল, আর নির্জন পাহাড়ি জঙ্গল জুড়ে কি যেন ধুন্ধুমার অদৃশ্য উপদ্রব চলছিল। ঠিক বোঝাতে পারবো না এই অনুভূতিটা। মনে হচ্ছিল জীবিতদের আবির্ভাবে যুগ যুগান্তরের বাসিন্দা অশুভ আত্মারা যেন চঞ্চল হয়ে উঠেছে। একটা আশ্চর্য ব্যাপার দেখলাম। এলাকার অন্য সব পাহাড় ও জঙ্গলের মতো এখানে কোনো গাছেই ফুল নেই, এখানে কোথাও কোনো পাখিও নেই। সচরাচর পাহাড়ি এলাকায় যে গিরগিটি জাতীয় প্রাণী সবসময় চোখে পড়ে, তারাও এখানে নেই। তখন আরো সচেতন দৃষ্টি পরখ করতে থাকলো এবং টের পেলুম যে এক উদ্ভিদ ছাড়া দ্বিতীয় কোনো পার্থিব প্রাণী যেন এখানকার বাসিন্দা নয়। এই যে রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। পথ বলতে কিছু নেই, আন্দাজ করে এগোতে হচ্ছিল। জঙ্গলের পর বড় বড় পাথরের টুকরো পেরিয়ে যেতেই আমরা 45 ডিগ্রি কোণ বরাবর উঁচুতে ফের মেয়ে দুটিকে দেখতে পেলাম। ওদের কথা কিছুক্ষণ ভুলেই গিয়েছিলাম যেন। এখন দেখা মাত্রই দ্বিতীয় এক বিস্ময় জাগল।
এরকম কষ্টসাধ্য চড়াই ভেঙে ও জঙ্গল ঠেঙিয়ে এই নির্জন কুখ্যাত পাহাড়ের চূড়ে গিয়ে ওঠার ক্ষমতা ও সাহস ওরা পেল কোথায়? বিশেষ করে দুটি বাঙালি মেয়ে। ওরা বয়স বড়জোর 25-এর মধ্যেই, কোনো পুরুষ সঙ্গী নেই। মেম সাহেব বলে অবাক হতুম না নিশ্চয়ই। তাই কথাটা মনে আসার সঙ্গে সঙ্গে কর্নেলকে বললুম, নিচে থেকে যা ভেবেছিলুম পাহাড়টা অত সাদাসিধে কুবেচারা নয় দেখতে পাচ্ছি, কিন্তু আমার ঘোরপ্যাচওয়ালা জায়গায় মেয়েরা পাবার কোন সাহসে? আমারই তো শ্বাসকষ্ট শুরু হয়েছে। কর্নেল পা বাড়িয়ে বললেন, জয়ন্ত, কথাটা তুমি ঠিকই বলেছ, তবে শ্রীমতীদের তুমি তুচ্ছতাচ্ছিল্য করো না। ওরা দুটিতেই কিন্তু এক মাউন্টেনিয়ারিং ক্লাবের সদস্য। গত বছর এমনি জুনে যে মহিলা অভিযাত্রীরা মানালিতে চড়েছিলেন, শ্যামলী ও জয়ন্তী সে দলে ছিল। এতক্ষণে সব টের পেয়ে গেলুম। তাই বলুন, কিন্তু আশ্চর্য, এরই মধ্যে ওদের নারী নক্ষত্র আপনার জানা হয়ে গেছে দেখছি। কর্নেল একটা শুকনো বেঁটে হলুদ গাছের গায়ে জড়িয়ে থাকা মোটা একগুচ্ছ লতা আঁকড়ে ধরে একটা পাথরে উঠলেন। তারপর আমার দিকে হাত বাড়িয়ে বললেন, চলে এসো। এবার আমরা চূড়োর সীমানায় এসে গেছি। চূড়োটা হাতির পিঠের মতো দেখতে, লম্বায় বড়জোর 20 গজ, চওড়ায় তার অর্ধেক। কোথাও টাকের মতো নগ্ন পাথর রয়েছে, কোথাও শুকনো ঘাস। ততক্ষণে ওরা আমাদের দেখতে পেয়েছে। দুজনেই এদিকে ঘুরে দাঁড়িয়েছে, মুখে চাপা হাসি ঝিলিক দিচ্ছে। প্রচন্ড বাতাসে শাড়ি জড়িয়ে যাচ্ছে গায়ে। দেখে তাক লেগে গেল আমার। কর্নেল চেঁচিয়ে উঠলেন, কনগ্রাচুলেশন গার্লস ফর ইউর অ্যাডভেঞ্চার। দুজনেই হাত নেড়ে বলল, কনগ্রাচুলেশনস কর্নেল ফর ইউর অ্যাডভেঞ্চার অলসো। দক্ষিণ পশ্চিম কোণায় একটা বড় পাথর চূড়ো থেকে বেরিয়েছিল চাতালের মতন। তার উপর গিয়ে বসে পড়লুম সবাই। কর্নেল আরামে বসে চুরুট বের করলেন। ওরা বাতাস বাঁচিয়ে সেটা জ্বালাতে সাহায্য করল। এ বুড়োর সঙ্গে তরুণীদের কিভাবে অত খাতির জমে যায়, আজও আমার কাছে রহস্য। কর্নেল চুরুট টানতে টানতে বললেন, চমৎকার সূর্যাস্ত দেখা যায় এখান থেকে। শ্যামলী, জয়ন্তী, তোমাদের সৌন্দর্যবোধের প্রশংসা না করে পারা যায়? শ্যামলী হালকা ছিপছিপে গরম, মুখটা কিছু লম্বাটে, ডিমালো গাল ও সুচালো চিবুক। ওর চোখ দুটোই এক ধরনের নির্লিপ্ততা বা ঔদাসীন্যের ভাব আছে। খুব পাতলা ঠোঁট, তাই একটুখানি হাসিও জোরালো হয়ে ফোটে। আর জয়ন্তী ওর চেয়ে খানিকটা স্বাস্থ্যবতী, অর্থাৎ অল্প স্বল্প মুটকি বলা যায়। অতটা ফর্সাও নয়, চাপা রং, মুখটা ভারী ও ব্যক্তিত্ব ব্যঞ্জক। পুরু ভুরু, দৃষ্টিতে তীব্রতা আছে, ভরাট গাল, অর্ধবৃত্তাকার চোয়াল। তার গ্রীবা ও বাহু দুটোই শক্তির আভাস মেলে। দুজনেই মোটামুটি সুন্দরী এবং পতঙ্গ আকর্ষণের মতন দীপ্তিময়ী। শ্যামলী বলল, আজ কতগুলো পাখির ছবি নিলেন কর্নেল? কর্নেল হাসলেন। এবেলা ক্যামেরাকে সেই সুযোগ দিলুম কই? আমার তরুণ বন্ধুটি হঠাৎ তোমাদের আবিষ্কার করে খুব ধাঁধায় পড়ে গেলেন, যার ফলে দ্রুত বললুম, মোটেও তা ঘটেনি। শ্যামলী ও জয়ন্তী হেসে উঠল। কর্নেল অপ্রস্তুত হবার ভান করে বললেন, তাহলে বোধহয় আমারই ভুল। যাই হোক, এই পাহাড়টা নাকি কুখ্যাত, এখানে অজস্র ভূতের আড্ডা, তাই কারো মনে ধাঁধা সৃষ্টি হওয়া স্বাভাবিক বৈকি। জয়ন্তী বলল, ব্যাপারটা কি হয়েছে তাহলে বলি কর্নেল। তাকে বাধা দিয়ে শ্যামলী বলল, দেখো জয়, তোমারও সব আজে বাজে কুসংস্কারের ঢাক ঢোল আর না পেটালেও চলবে। জয়ন্তী হাসতে হাসতে বলল, কিন্তু তুমি তো বললে যে। শ্যামলী রেগে গেল, কি বললুম? বললাম যে ভূত দেখেছি, তুমিও দেখবে এসো। জয়ন্তী বলল,
ওভাবে বলনি, স্বপ্নে দেখেছো বললে। শ্যামলী বলল, হ্যাঁ স্বপ্ন, নিছক দিবা স্বপ্ন। তবে সেজন্যই কি তোমাকে এখানে টেনে এনেছিল? জয়ন্তী বলল, না তা নয়, বললে এখান থেকে সূর্যাস্ত নাকি খুব সুন্দর লাগে। কিন্তু যাই বলো, তোমার আসল মতলব ছিল স্বপ্নের ব্যাপারটা সত্যি কিনা দেখতে আসো। হ্যাঁ, তুমি মনের লেখা পড়তে ওস্তাদ। কিছুটা। দেখো, আমাকে লুকিয়ে পার পাবে না। এখানে ওঠার পর সবসময় লক্ষ্য করেছি তুমি অন্যমনস্ক হয়ে কি যেন খুঁজছো। আমি দিব্যি তখন টের পেয়ে গেলাম যে আসলে তুমি স্বপ্নের ব্যাপারটা নিয়ে কৌতূহলী এবং সূর্যাস্ত দেখার ছলে এনকোয়ারি করতে এসেছো। আর এ তো তোমার বরাবরকার স্বভাব। কেন, মুক্তেশ্বরের ওদিকে রাত দুপুরে বাংলোর পিছনে কিসের শব্দ শুনে ওই কনকনে ঠান্ডায় বেরিয়ে পড়তে আমাকে সাদাসাদি করেছিলে? আশ্চর্য। অথচ বললুম, ঘুমের ঘরে যা শোনা শুনেছ ওটা সত্যি নয়। তোমার ওই নাক গলানো অভ্যেস দেখে মনে হয় গত জন্মে নিশ্চয়ই তুমি পুলিশের গোয়েন্দা টোয়েন্দা ছিলে। বানেশ্বর এসে স্বপ্নে দেখবে একটা আস্ত জ্যান্ত মরা, সেটা আবার এই ভূতের পাহাড়ে ডিগবাজি খেয়ে বেড়াবে। কি অদ্ভুত ব্যাপার। আমরা দুজনে চুপচাপ ওদের মুখের দিকে তাকিয়েছিলাম এতক্ষণ। দুটি মেয়ের সংলাপ, তর্কাতর্কি, ভাবভঙ্গি বরাবর আমার কাছে জটিল, হেয়ালি এবং দুর্বোধ্য। মেয়েরা যে অপার রহস্যের আগার, তাতে কোনো ভুল নেই। দুজন জলজ্যান্ত পুরুষের সামনে এতক্ষণ ওরা যেসব নিয়ে কথা বলল, তার যত অদ্ভুত বা খাপছাড়া শোনাক, এটাই সম্ভবত স্ত্রী জাতির স্বাভাবিক রীতিনীতি। আমি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে এবার সিগারেট ধরালো। সূর্যাস্ত দেখতে থাকলো। এবার কর্নেল বললেন, ভাই জোব, স্বপ্নে জ্যান্ত মরা, সে কি? জয়ন্তী মুখ টেপে হেসে বলল, দিবা স্বপ্ন, তাও আবার গ্রীষ্মকালীন। কাজেই বুঝতেই পারছেন কর্নেল, বহু অদ্ভুত ব্যাপার দেখা যেতে পারে। কিন্তু শ্যামলীর কারবারই আলাদা। ওই যে বললো সবটাতে নাক গলানো ওর চাই। আবার বলে কি জানেন, ওর নাকি একটা সিক্স সেন্স আছে। ওই সিক্স সেন্সের জ্বালায় যে পড়েছে সেই জানে পরিণতিটা কদ্দূর গড়ায়। ইতিমধ্যে আপনারা না এসে পড়লে ও নির্ঘাত সারা পাহাড় খোঁজাখুঁজি করে বেড়ানোর জন্যে আমাকে সাদাসাদি করত। ওকে সামলানো আমার পক্ষে এত কঠিন হয়ে পড়ে সময় সময়। শ্যামলী মুখ গম্ভীর করে বসেছিল। ওর কথা শোনার পর বলল, থাক, আর গার্জেনগিরি ফলাতে হবে না। আমার মনে হলো শ্যামলীকে চেহারা দেখে খুব হুল্লোড়বাজ সরল মেয়ে মনে হলো, আদতে ও তার উল্টো, বেশ চাপা ধরনের মেয়ে। এই চেপে রাখার প্রবণতার জন্যই সম্ভবত ওর সুন্দর টানা টানা চোখ দুটোকে নির্লিপ্ত বা উদাসীন দেখায়। তা কর্নেল আবার সবটাতে নাক গলানোর জন্য প্রসিদ্ধ। ওর মুখে একটা চাঞ্চল্য লক্ষ্য করলুম। এবার বললেন, তাহলে জয়ন্তী, তুমি বলতে চাইছো যে আজ দুপুরে হোটেলে তোমরা দুপুরবেলা দুটিতে ঘুমিয়ে কাটিয়েছ, তারপর ঘুম ভেঙে উঠে শ্যামলী তোমাকে বলেছে স্বপ্নে এই ভূতের পাহাড়ে একটা জ্যান্ত মরা ডিগবাজি খাচ্ছিল। তারপর বলেছে পাহাড়টায় চড়ে সূর্যাস্ত দেখা যেতে পারে, এবং তোমরা শেষ অবধি বেরিয়ে পড়েছ, পাহাড়ে চলেছ। তারপর তোমার ধারণা হয়েছে যে আসলে শ্যামলী তার স্বপ্নের সত্যতা পরীক্ষা করতেই এখানে এসে হানা দিয়েছে, তাই তো? জয়ন্তী সোৎসাহে মাথা দুলিয়ে বলল, হুবহু ঠিক কর্নেল, সত্যি আপনার দক্ষতা আছে রিপোর্টিং এ। কর্নেল আমাকে দেখিয়ে বললেন, কিন্তু হিয়ার ইজ আ রিয়েল রিপোর্টার। আশা করি তোমাদের মনে আছে সে কথা। দৈনিক সত্যসেবকের প্রখ্যাত রিপোর্টার শ্রীমান জয়ন্ত চৌধুরী সামনাসামনি থাকতে, মাই ডিয়ার গার্ল, আমাকে এই প্রশংসাটা দিও না। জয়ন্ত মনে মনে তোমার মাথা কাটবে। জয়ন্তী আমার দিকে কটাক্ষ করল। উনি যে তিনি তার প্রমাণ তো শুধু আপনার মুখের কথা, তাই বিশ্বাস না করে উপায় নেই। কিন্তু ওকে আমার মোটেও সেরকম মনে হচ্ছে না কর্নেল। কর্নেল বললেন,
কেন কেন? জয়ন্তী ফিক করে হাসল। রিপোর্টাররা সবসময় কৌতূহলী হবেন, সবসময় পেছনে লেগে থাকবেন, প্রশ্নে প্রশ্নে জ্বালিয়ে মারবেন, আরো স্মার্ট হবেন। কিন্তু আপনার সঙ্গী ভদ্রলোক দেখছি নিতান্ত সাদাসিধে মানুষ, কথাই বলতে পারেন না, চুপচাপ ভীতু ভীতু মুখ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন খালি। শ্যামলী ধমকালো, তুমি বড় বাচাল জয়া, এবার আমাকে ছেড়ে ভদ্রলোককে নিয়ে পড়লে। নিজেকে কি তুমি ভিআইপি মনে করো? ভিআইপি হলে নিশ্চয়ই জয়ন্তবাবু তোমার পিছনে লেগে থাকতেন, তুমিও খুব প্লিজড হতে। কর্নেল হো হো করে হেসে উঠেছিলেন। বললেন, জয়ন্ত আসলে এবার মন মরা হয়ে আছে। পাহাড় জঙ্গল এসব প্রাকৃতিক পরিবেশে একজন সুযোগ্য যুবকের পাশে একজন যুবতীকেই মানায়, তার বদলে এক বাহাত্তুরে ওল্ড ফুল। জয়ন্তী সপ্রতিভ ভঙ্গিতে বলল, আহ সেও কথা, জয়ন্তবাবু আর মন খারাপ করে থাকবেন না, আমরা আপনাকে সঙ্গ দেব, রাজি তো? টের পেলুম মেয়েটি সত্যি বাচাল এবং যেন একটু পুরুষালী টাইপের, অথচ ওর মুখে একটা ব্যক্তিত্বের ছাপ বেশ প্রখর। অধ্যাপিকা কিংবা দিদিমণি সুলভ গাম্ভীর্যের রেখা প্রকট হয়ে আছে, তাই বেশি কথা বললেও বেশ মানিয়ে যায়। শুধু বললুম, প্রস্তাবটা ভেবে দেখব। জয়ন্তী খিলখিল করে হেসে উঠল। এই সময় লক্ষ্য করলুম শ্যামলী কিন্তু বরাবর কেমন গম্ভীর আর অন্যমনস্ক হয়ে রয়েছে, মনে কি যেন চাপা চাঞ্চল্য আছে, তার দমিয়ে রাখা যত্ন ও কষ্ট ওর মুখে ছাপ ফেলেছে। খারাপ স্বপ্ন দেখলে অনেকে নাকি এরকম নার্ভাস হয়ে পড়ে। আমার এক বন্ধু তার ফিয়ান্সের মৃত্যু দেখেছিল স্বপ্নে। মেয়েটি থাকে বোম্বেতে। সে কদিন ধরে এমন উত্তক্ত হলো যে অবশেষে বোম্বে মেলের টিকিট কেটে বসতে বাধ্য হলো। তবে সে তো প্রেমজ অস্বস্তির ব্যাপার। শ্যামলী কার মরা দেখলো স্বপ্নে জানতে ইচ্ছে করছিল, কথাটা বলেই ফেলল। ভাই, স্বপ্নে যার মৃত্যু দেখা যায় তার নাকি আয়ু বাড়ে। শ্রীমতী শ্যামলী নিশ্চয়ই কোনো আত্মীয়ের মরা দেখে থাকবেন। কর্নেল বাইনোকুলারে চোখ রেখে পাহাড়ের উত্তর পশ্চিম গায়ে সম্ভবত পাখি খুঁজছিলেন। অন্যমনস্কভাবে শুধু বললেন, রাইট, দ্যাটস রাইট। জয়ন্তী বলল, মাই গুডনেস, হ্যাঁ রে শ্যামলী, কার মরা দেখেছিস তা তো বলিস নি। শ্যামলী বাঁকা ঠোঁটে বলল, ওসব ছাড়ো তো বাবা, এক কথা নিয়ে ভেদের ভেদের ভালো লাগে না। ওই দেখো দিনামণি এবার ডুব দিলেন। আমরা এবার সূর্যাস্তের দিকে ঘুরে বসলুম। অপূর্ব অপূর্ব। দূর উপত্যকার ওদিকে পর্বত শ্রেণীর মাথায় একটা বিশাল লাল গোলক আস্তে আস্তে নেমে যাচ্ছে। চারিদিকে হালকা গোলাপি, হলুদ, সবুজ, নীল, সোনালি এক ব্যাপক বর্ণচ্ছটা ছড়িয়ে পড়েছে দীর্ঘ সব তুলির টানের মতন জ্যামিতিক সরল রেখায়। দিগন্তকে দেখাচ্ছে অলৌকিক শক্তিমান এক মহান সাধু, সবের মতন নিষ্পন্দ শুয়ে আছেন তিনি, যেন স্বয়ং মহাকাল। গ্রিনভিউ হোটেলের দিকে যে প্রাইভেট রাস্তাটা উঠে গেছে তার শুরুতে বড় সরকারি রাস্তার বাঁক। বাঁকের মুখে ডান হাতে অর্থাৎ দক্ষিণে কয়েক একর সমতল জমির উপর একটা মোটামুটি বড় বাড়ি। বাড়িটা অবশ্য একতলা। পুরানো ধাঁচের এইসব বাড়ি এখানে অনেক রয়েছে। কাঠ ও কাঁটাতারের বেড়া দিয়ে প্রাঙ্গণটা ঘেরা ফুল বাগিচা আর দেশি বিদেশি অনেক গাছ আছে। সবুজ ঝকঝকে লনে চেয়ার টেবিল পেতে কয়েকজন পুরুষ ও স্ত্রীলোক বসে আছেন দেখলুম। গেটে বুগানভিলিয়ার ঝাঁপিয়ে আছে। এখানে অবধি এসেই কর্নেল বললেন, যদি আপত্তি না থাকে আমি জয়ন্তী ও শ্যামলীকেই বিশেষভাবে বলছি, বানেশ্বরের এক মহিয়সী মহিলার সঙ্গে আলাপ করিয়ে দিতে চাই। উনি ভীষণ খুশি হবেন। অন্যপক্ষে তোমরাও খুব খুশি তো হবেই, উপরন্তু একটি আশ্চর্য চরিত্রের সঙ্গে পরিচয় হবে। মিসেস মালহোত্রার কোনো তুলনা হয় না। এমন মিশুকে মহিলা আজকাল দুর্লভ। জয়ন্তী উৎসাহ দেখালো, কিন্তু শ্যামলী বলল,
আজ থাক, বরং আরেক সময় আসা যাবে। জয়ন্তী ওর হাত ধরে টানলো। আয় না বাবা, এখানে ঘুরতেই তো এসেছি। প্রবাসের নিয়ম টিয়ম কেউ মানে নাকি? বলা যায় না, নতুন চেনা জানা থেকে অনেক সময় অনেক কিছু মিলে যায়। কর্নেল কি বলতে যাচ্ছিলেন, এমন সময় এক প্রৌঢ়া মহিলাকে দেখলুম চেয়ার ছেড়ে হনহন করে গেটের দিকে এগিয়ে আসছেন হাসি মুখে। কর্নেল আগে থেকেই হাত নাড়তে লাগলেন এবং চাপা স্বরে বললেন, মিসেস মালহোত্রা। ইনি যে যৌবনে অসাধারণ সুন্দরী ছিলেন তার ছাপ এখনো মুছে যায়নি। বিস্ময়ে তাকিয়ে দেখার মতন চেহারা। কর্নেলকে ইংরেজিতে বলে উঠলেন, হ্যালো হ্যালো, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছি আমরা। ডক্টর পট্টনায়ক তো অস্থির এদিকে। যা খেয়ালি মানুষ আপনি, বলা যায় না কোথায় জঙ্গলে গিয়ে ওত পেতে বসে আছেন হয়তো। তারপর আমাদের দিকে ঘুরে অত্যন্ত অমায়িক হেসে বললেন, কি কাণ্ড, এসব কচি কচি ছেলে মেয়ে নিশ্চয়ই কর্নেল সাহেবের পাল্লায় পড়ে হয়রান হয়েছে। কর্নেল আমাদের সস্নেহে দেখে নিয়ে বললেন, আলাপ করিয়ে দিই, মিসেস সরোজিনী মালহোত্রা একসময় নৈনিতাল গার্লস কলেজের অধ্যক্ষা ছিল, এখন পাকাপাকিভাবে বানেশ্বরের বাসিন্দা। আর এ হচ্ছে শ্যামলী সেন, ওর বন্ধু জয়ন্তী রায়। দুজনেই সেরা পাহাড় চড়িয়ে মানালি অভিযানে ছিল। এ জয়ন্ত চৌধুরী, কলকাতার প্রখ্যাত দৈনিক সত্যসেবকের রিপোর্টার, প্রখ্যাত ব্যক্তি এখন। মিসেস মালহোত্রা এসে শ্যামলী ও জয়ন্তীকে জড়িয়ে ধরলেন দুহাতে। তারপর আমার দিকে ঘুরে বললেন, চলে আসুন চলে আসুন। ওহ, আমার কি সৌভাগ্য আজ, খুব জমে যাবে আসর। কর্নেল, আপনার কোনো তুলনা হয় না। ধাড়ি মুরগি যেমন ছানা নিয়ে এগোয়, আমাদের নিয়ে ভেতরে ঢুকলেন মিসেস মালহোত্রা। লনে অনেকগুলো খালি চেয়ার ছিল, আমরা বসে পড়লাম। মিসেস মালহোত্রা ছোটাছুটি করে বেড়াতে থাকলেন ব্যস্তভাবে। একজন লোক একটা ট্রেতে সাজিয়ে কোকা কোলার বোতল নিয়ে এলো। ততক্ষণে অন্ধকার সব জমে উঠেছে, বাড়ির সামনে বাতিটি জ্বলে উঠল। এবার মিসেস মালহোত্রা পরিচয় করাতে থাকলেন। ইনি মিস্টার অরিন্দম দ্বিবেদী, ইতিহাসের অধ্যাপক, থাকেন দিল্লিতে। ইনি মিস্টার রঘুবীর জয়সওয়াল, রিটায়ার্ড পুলিশ সুপার, এখন জয়পুরের বাসিন্দা। আর ইনি হচ্ছেন প্রখ্যাত ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সীতানাথ পট্টনায়ক, ওড়িশার লোক, এখন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফরেন্সিক বিভাগের লেকচারার। এখনো আসতে বাকি রইলেন মিস্টার মোহন পারেখ, বোম্বের বিখ্যাত ফিল্ম গায়ক। এবার আমার নবাগত বন্ধুদের পরিচয় করিয়ে দেবেন স্বনামধন্য কর্নেল সরকার। কর্নেল তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাননীয় ভদ্র মহোদয়গণ ও ভদ্র মহিলারা সম্বোধন করার পর 5 মিনিট ধরে আমাদের তিনজনের সম্পর্কে গাল ভরা কিছু বাক্য বলে বসে পড়লেন। তারপর উঠলেন ফের মিসেস মালহোত্রা। ফ্রেন্ডস, আজকের অবসরের প্রোগ্রাম আবার ঘোষণা করতে অনুমতি দিন। একটু পরেই আমরা নির্দিষ্ট জায়গায় যাব এবং প্রোগ্রাম অনুযায়ী কাজ করব। হ্যাঁ, আমাদের আজকের প্রোগ্রাম মিডিয়ার মধ্যে অশরীরী আত্মা আনা। চমৎকার প্রোগ্রাম এবং রোমাঞ্চকর, তাই না? কে জানে কেন আমি শিউরে উঠলুম। চারপাশে সমর্থন সূচক সাড়া পড়ে গেল। কর্নেল প্রশংসা করে বললেন, ওয়ান্ডারফুল, মিসেস মালহোত্রার নতুনত্বের তুলনা হয় না। তারপর একটুখানি নীরবতা জাগলো। সেই সময় শুনলুম আমার পাশ থেকে শ্যামলী ফিসফিস করে জয়ন্তীকে বলছে, তুই এসব বিশ্বাস করিস? জয়ন্তী বলছে, নিশ্চয়ই করি। আমি করি না, মিডিয়ামরা সব ধাপ্পা দেয়। বেশ তো, তুই মিডিয়াম হয়ে দেখ না, পারবি? নিশ্চয়ই পারবো বলে শ্যামলী হাসলো একটু, ফের বলল, মিডিয়াম ওদের নিশ্চয়ই ঠিক করা আছে, যে সে নাকি মিডিয়াম হতেই পারে না। ওটাই তো চালাকি রে, চালাকি। বেশ, ওদের বলছি তোকেই মিডিয়াম করে যেন, বলে দেখ, রাজি হবে না। কর্নেল হঠাৎ ঘুরে বললেন, মিসেস মালহোত্রা মিডিয়াম কে হচ্ছেন? মিসেস মালহোত্রা ঘড়ি দেখে বললেন, আইডিয়াটা মিস্টার পারেখের, উনিই তো মিডিয়াম হবেন বলেছিলেন, এখনো এসে পৌঁছলেন না। আশ্চর্য তো। এবার শ্যামলী মুখ ফুটে বলে ফেলল, মিসেস মালহোত্রা, আমি মিডিয়াম হতে রাজি আছি।
তীক্ষ্ণ দৃষ্টে ওর মুখের দিকে তাকিয়ে মিসেস মালহোত্রা কি যেন দেখলেন। তারপর সস্নেহে হেসে বললেন, পরে কিন্তু শরীর ভীষণ খারাপ করবে। করুক না। শ্যামলীর কণ্ঠস্বরে দৃঢ়তা ফুটে উঠল। কর্নেল বললেন, হ্যাঁ, শ্যামলী পারবে, ওর শক্তি সাহস দুইই আছে, আমি সার্টিফাই করতে পারি। মিসেস মালহোত্রা ঘড়ি দেখে একটু ইতস্তত করার পর রাজি হয়ে গেলেন। ঠিক আছে, কর্নেলের কথার উপর কথা নেই, তাহলে আমরা আর মিস্টার পারেকের জন্য অপেক্ষা না করতে পারি। কি বলেন আপনারা? সবাই সায় দিলেন। তখনও মিসেস মালহোত্রা আবার ঘড়ি দেখে বললেন, কফি খেয়েই আমরা উঠবো, ঠিক 7টায় বসবো। আমার কে জানে কেন খুব অস্বস্তি হতে লাগলো। শ্যামলীর মিডিয়াম হতে চাওয়াটা পছন্দ হচ্ছিল না। জয়ন্তীও এবার চুপি চুপি ওকে নিবৃত্ত করছে শুনলুম, কিন্তু শ্যামলী জেদের সঙ্গে ফিসফিস করে বলল, সব বাজে, দেখি না কি হয়। অশরীরী আত্মার আবির্ভাব। লম্বা চওড়া আর বিলিতি ধাঁচে সাজানো ডাইনিং হল পেরিয়ে শ্রীমতী মালহোত্রা স্টাডি বা পড়াশোনা ঘরে ঢুকলুম আমরা। আর সেই সময় বাইরে প্রচন্ড মেঘ গর্জন শোনা গেল। তারপর শুরু হলো ভয়ঙ্কর পাহাড়ি ঝড়। শ্রীমতী মালহোত্রার মুখে উদ্বেগ দেখা দিল। ওই যা, বেচারা পারেক আর আসতেই পারবে না। ঝড়ে বাড়ির দরজা জানালাগুলো বিকট শব্দে কাঁপছিল। উনি চেঁচিয়ে উঠলেন, সরজু, লক্ষ্মণ, কত্রী, তোমরা জানালা দরজাগুলো বন্ধ করে দাও। সব বন্ধ হলেও ঝড়ের শব্দ চাপা শোনা যাচ্ছিল। মেঘের গর্জনে বাড়িটা কেঁপে কেঁপে উঠছিল মুহুর্মুহু। গৃহকর্ত্রীর মুখে উদ্বেগের ছাপটা আরো গাঢ় হতে দেখছিল। অরিন্দম দ্বিবেদী চাপা গলায় বললেন, বড় আশ্চর্য তো, হঠাৎ এমন প্রাকৃতিক উপদ্রব কেন? রঘুবীর জয়সওয়াল একটু হাসলেন। হ্যাঁ, প্রকৃতিতে তোলপাড় শুরু হয়েছে, কারণ কোনো অশরীরী আত্মা যেভাবেই হোক টের পেয়ে গেছে যে তাকে ডাকা হতে পারে। একথায় বাকি সবাই চাপা হাসলেন। কিন্তু শ্রীমতী মালহোত্রা ক্ষুব্ধ হলেন। মিস্টার জয়সওয়াল, তুচ্ছতাচ্ছিল্য আপনি করতে পারেন বটে, কিন্তু বিজ্ঞানকে চমকে দেবার মতো বহু ব্যাপার পৃথিবীতে এখনো আছে, একথা মানেন তো? ডক্টর সীতারাম পট্টনায়ক বললেন, তা তো আছেই, তবে আত্মার ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে। মানসিক অবস্থার উপর সবকিছু নির্ভর করে। হ্যালুসিনেশন বা ভ্রম দর্শন বলে একটা কথা আছে। ওকে বাধা দিয়ে শ্রীমতী মালহোত্রা একটু হেসে বললেন, এই আসরে আমরা মোট 8 জন লোক। এ কোনো নিছক ব্যক্তিগত অভিজ্ঞতা হবে না, কারণ একই জায়গায় একসঙ্গে 8 জন মানুষ হ্যালুসিনেশনে ভুগবে না নিশ্চয়ই। অরিন্দম ত্রিবেদী কুণ্ঠিত মুখে বললেন, তাহলে আত্মা যে আজ আসবেই আপনি শিওর? শ্রীমতী মালহোত্রা শ্যামলীর দিকে সস্নেহে তাকিয়ে বললেন, সবই নির্ভর করছে আমাদের এই সুইট মিডিয়ামটির উপর। তোমার ভয় করছে না তো শ্যামলী? শ্যামলীর মুখের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। ওর মুখে একটা জেদের ছাপ রয়েছে, সেজন্যও নয়, তা বাদেও কি যেন আছে, রহস্যময় কিছু। এবং ওই চোখের দৃষ্টি আমার একটু স্বাভাবিক মনে হলো না, কেমন যেন তীক্ষ্ণ, গভীর, উজ্জ্বল, অথচ দূরের নক্ষত্রের মতো ওই দৃষ্টিপাত, যেন সে আমাদের মধ্যে থেকেও আমাদের একজন হয়ে নেই। নিজের মনের ভুল? কে জানে। আমার মধ্যে একটা অস্বস্তি জাগলো। আমি কর্নেলের দিকে তাকালুম। চোখ বুজে বসে আছেন পাথরের মতো। শ্রীমতী মালহোত্রাও যেন শ্যামলীর মুখে আমার মতোই কিছু দেখলেন। তাই কোনো জবাব না পেয়েও ব্যস্তভাবে বলে উঠলেন, তাহলে আসুন আমরা ওই টেবিলে গিয়ে বসি। তারপর ঘড়ি দেখে নিলেন। অস্ফুট স্বরে ফের বললেন, জাস্ট 7:15, কুইক। ঘরের মেঝে পুরোটা কাশ্মীরি কার্পেটে ঢাকা। ঠিক মধ্যিখানে একটা মেহগনি রং
বিশাল গোল টেবিল, তাতে কোনো ঢাকনা নেই। টেবিলের চারিদিক ঘিরে অনেকগুলো চেয়ার। আমরা গিয়ে বসলে একটা বাড়তি হলো, সেটা তফাতে সরিয়ে রাখলেন শ্রীমতী মালহোত্রা। বললেন, পুত্রীটার বুদ্ধিশুদ্ধি আর হবে না। বলেছিলাম 6টা চেয়ার রাখতে, রেখেছেন 9টা। 6টাকে 9 শুনে যে তার কানে অসুখ হয়েছে। বদ্রী সম্ভবত আমাদের পিছু পিছু এসে ঘরে দাঁড়িয়েছিল। বয়সে প্রৌঢ়, কিন্তু দেহের গড়নে শক্তি সামর্থ্যের ছাপ স্পষ্ট। সে কাঁচুমাচু মুখে বলল, আমি 6টাই রেখেছিলুম, পরে সমঝে দেখলুম ওনারা 9 জন হচ্ছে, তাই। গৃহকর্ত্রী হেসে বললেন, তাহলে তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। কিন্তু বাছা, আমরা তো 9 জন ছিলুম না, 8 জন মোটে। বুদ্রি বলল, পারেক সাহেবকে নিয়ে 9 জন হয় যে মা। বদ্রি, তুমি বুদ্ধিমান, কিন্তু এই দুর্যোগে উনি আর আসতে পারবেন কি? যাকগে, শোনো বদ্রি, তুমি বাইরের ঘরে গিয়ে অপেক্ষা করো। যদি দৈবাত পারেক সাহেব এসে পড়ে, ওকে ও ঘরেই বসতে বলবে, কারণ আমাদের আসর শুরু হলে আর কাকেও ঢুকতে দেওয়া সম্ভব নয়। বদ্রি মাথা নেড়ে চলে গেল। শ্রীমতী মালহোত্রা দরজার তালা খুলে ওকে যেতে দিলেন, তারপর ভালো করে আটকে দিলেন। তারপর উজ্জ্বল আলোটা নিভিয়ে একটা হালকা নীলাভ আলো জ্বাললেন। ঘরটা কেমন রহস্যে ভরে গেল যেন। নীলাভ আলোটা এত কম ওয়াটের যে কারো মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। এ সময় সবগুলো মুখের দিকে আমি তাকালুম। আমার ডাইনে বসেছে জয়ন্তী, সে তাকিয়ে আছে কর্নেলের দিকে। আমার বাঁয়ে কর্নেল নীলাদ্রি সরকার, তিনি শ্রীমতী মালহোত্রার দিকে তাকিয়ে আছেন। শ্রীমতী মালহোত্রা এখনো বসেননি, দাঁড়িয়ে আছেন। কর্নেলের বাঁয়ে ডক্টর পট্টনায়ক, তিনিও গৃহকর্ত্রীকে দেখছেন। তার বাদিকে রঘুবীর জয়সওয়াল, তার দৃষ্টি শ্যামলীর দিকে। শ্যামলী তার পাশে চেয়ারে, এবং আমার চেয়ারের একেবারে উল্টো দিকে আমার সামনাসামনি। শ্যামলী টেবিলে দৃষ্টি রেখেছে। শ্যামলীর বাঁয়ে শ্রীমতী মালহোত্রার চেয়ার, তিনি দাঁড়িয়ে আছেন। তার বাঁয়ে অর্থাৎ জয়ন্তীর ডাইনে রয়েছেন অধ্যাপক দ্বিবেদী। তিনি যেন জয়সওয়ালকেই দেখছেন। ঘরে স্তব্ধতা, কিন্তু বাইরে প্রকৃতি তোলপাড় হচ্ছে। মাঝে মাঝে বাজ পড়ছে, মেঘ ডাকছে, ঝড়ের সনসন শাঁসা শব্দে পাহাড় আর অরণ্য মুখর হচ্ছে। বাড়িটা থরথর করে কাঁপছে যেন। তারপর মনে হলো বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ি ঝড় বৃষ্টির ভীষণতার কোনো তুলনা নেই। এসব সময়ে ধস নামে, সে বড় বিপজ্জনক কাণ্ড। অনেক বসতি গুঁড়ো হয়ে যায়, মানুষ চাপা পড়ে, রাস্তা পাথরের স্তূপে বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় রাস্তাও ধসে গিয়ে অতল খাদ সৃষ্টি হয়। এখনো নিশ্চয়ই তা হচ্ছে কত। শ্রীমতী মালহোত্রা বক্তৃতার ঢঙে বললেন, বন্ধুগণ, এবার আমাদের আসর শুরু হবে। তার আগে 2-4 কথা বলা দরকার। অবসর জীবনে প্রেততত্ত্ব নিয়ে পড়াশোনা করে আমার বদ্ধমূল ধারণা হয়েছে যে মানুষের দেহ ধ্বংস হয়, কিন্তু আত্মা ধ্বংস হয় না। ভারতবর্ষের প্রাজ্ঞ দার্শনিকরা যে সত্য হাজার হাজার বছর আগে জেনেছিলেন, পাশ্চাত্যের নিরীশ্বরবাদী দর্শন আর বিজ্ঞানের পাল্লায় পড়ে আমরা বিদগ্ধ শিক্ষিত সমাজ তা অস্বীকার করতে শিখেছি। আমিও একসময় তাই করেছি, কিন্তু এক দুর্ঘটনায় আমার স্বামী ডক্টর মালহোত্রার মৃত্যুর পর এমন অনেক অদ্ভুত অভিজ্ঞতা আমার হলো, যার ফলে আমি প্রেততত্ত্ব নিয়ে গবেষণা শুরু করলাম। এখন কথা হচ্ছে, আত্মা দেহের মৃত্যুর পর থেকে যাচ্ছে, কিন্তু তার থাকাটা কিরকম? এর জবাব আমরা বিজ্ঞানের মাধ্যমেই পাচ্ছি। আপনারা জানেন, আলো, শব্দ এসব হলো এক রকমের তরঙ্গ। একটা তরঙ্গের নির্দিষ্ট মাপে আমরা আলো দেখতে পাই বা শব্দ শুনতে পাই, কিন্তু আমাদের এমন কোনো ইন্দ্রিয় নেই যা সেই নির্দিষ্ট মাপের বাইরে কোনো আলো বা শব্দ আমরা টের পেতে পারি। এখানেই আমরা অসহায়। এখন তাহলে দাঁড়ালো তরঙ্গ তত্ত্ব। বিজ্ঞান আজ বলছে আমাদের চিন্তা ভাবনাও একরকম তরঙ্গ।
মস্তিষ্কে তার উদ্ভব। মস্তিষ্কের তরঙ্গ নিয়েই গড়ে উঠেছে প্যারাসাইকোলজি শাস্ত্র। সব তরঙ্গেরই ধর্ম গতিশীলতা, অর্থাৎ স্থানান্তরে চলাচলে সমর্থ সে। তাহলে দাঁড়াচ্ছে মস্তিষ্কে যে বিশেষ মাত্রার তরঙ্গ উঠল, তা চলতে শুরু করলো মস্তিষ্কের কেন্দ্র থেকে। এই তরঙ্গ ইথারের মতোই সর্বব্যাপী, পৃথিবীর সকল মস্তিষ্কে গিয়ে কম্পন তোলে। কিন্তু মুশকিল হয়েছে এই যে আমরা এত নানা ব্যাপারে ব্যতিব্যস্ত থাকি, এত ঝঞ্ঝাট ও বৈষয়িক জটিলতায় আমাদের দিন কাটাতে হয় যে নিজের মস্তিষ্ক তরঙ্গ নিয়েই কুল পাই না। অন্য বহিরাগত তরঙ্গের আঘাতে কি অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি হলো খোঁজ রাখি না। ধরুন কোনো মানুষ মৃত্যুর মুহূর্তে তীব্রভাবে কিছু ভেবেছিল। হ্যাঁ, আবার বলছি তীব্রভাবে। এই তীব্র তরঙ্গ ছড়িয়ে পড়ল চারিদিকে, প্রত্যেকটি মস্তিষ্কের স্নায়ু কেন্দ্রে আঘাত হানল। আমরা যদি সজাগ ও অনুভূতিশীল হই তাহলে তা টের পাবো। যেমন আমি আমার স্বামীর মৃত্যু টের পেয়েছিলাম 60 মাইল দূর থেকে। আমার মনে হয়েছিল কে যেন আমার অতি প্রিয়জন আমারই নাম ধরে কিছু বলতে চাইছে। বাইরে কোথাও ফের বাজ এবং তারপর আচ্ছা শোনা গেল কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে প্রচন্ড। শ্রীমতী মালহোত্রা অস্ফুট স্বরে বলে উঠলেন, ওই বুঝি পারেক এলো। কিন্তু 2 মিনিট অপেক্ষা করার পরও বদ্রী তাকে নিয়ে এলো না, বা বদ্রী নিজেও কোনো সাড়া দিল না। তাহলে কি আমাদের কানের ভুল? শ্রীমতী মালহোত্রা ফের শুরু করলেন, হ্যাঁ, আমার ধারণা সবচেয়ে তীব্র মস্তিষ্ক তরঙ্গ বা ব্রেন ওয়েভগুলো মোটামুটি অনুভূতিশীল সচেতন মানুষরা ধরতে পারেন এবং ব্যাখ্যা করতে পারেন। এই তীব্রতা কখন থাকে? আকস্মিকভাবে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন। তাই আমার বক্তব্য, আমাদের খুব পরিচিত কোনো মানুষ যদি আকস্মিক দুর্ঘটনায় অথবা কোনোভাবে মারা গিয়ে থাকেন, তার সেই মৃত্যুকালীন তীব্র ব্রেন ওয়েভটা ধরতে পারলে তারই সূত্রে আমরা তার আত্মাকে আকর্ষণ করে আনতে পারব। কর্নেল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠলেন, রাইট রাইট। ডক্টর পট্টনায়ক বললেন, খুবই যুক্তিসিদ্ধ। জয়সওয়াল একটু হাসলেন মনে হলো। অধ্যাপক দ্বিবেদী বললেন, তাহলে তো মিডিয়ামেরই পরিচিত কোনো মানুষের আত্মা হওয়া দরকার। জয়ন্তী কি বলতে যাচ্ছিল? শ্রীমতী মালহোত্রা বললেন, ঠিক বলেছেন প্রফেসর দ্বিবেদী। এক্ষেত্রে শ্যামলীকেই মিডিয়াম করেছি যখন তার পরিচিত কোনো আত্মা আনাই সহজ হবে। শ্যামলী ডার্লিং, এমন কাকেও কি তোমার এই মুহূর্তে মনে পড়ছে যিনি দুর্ঘটনায় অথবা ধরো আততায়ীর হাতে হঠাৎ মারা পড়েছিলেন? আমরা শ্যামলীর দিকে তাকালুম। সে অস্ফুট স্বরে শুধু বললে, হ্যাঁ। জয়সওয়াল বললেন, একটা কথা, তাকে যদি আমরা সবাই না চিনি তাহলে কিভাবে বুঝবো যে শ্যামলী আমাদের ঠকাচ্ছেন না? তাছাড়া আমার যা জানা আছে, মিডিয়ামের মারফত আত্মা আসলে আসেন, কিন্তু তার জন্য সেই আত্মা সম্পর্কে আসলে সবাইকে চিন্তা করতে হয়। এক্ষেত্রে আমাদের কি তাহলে নির্বাক দর্শকের ভূমিকায় বসে থাকতে হবে? শ্রীমতী মালহোত্রা বললেন, আমার এই আসলে রীতি একেবারে অন্যরকম, কারণ আমি বিজ্ঞানের সূত্র অনুসারে ব্যাপারটা ঘটাতে চাই। কাজেই আমাদের এক্ষেত্রে শ্যামলীর ওপরই নির্ভর করতে হবে, আর সে ঠকাচ্ছে কিনা তার প্রমাণ পেতে আমাদের অসুবিধা হবে না। আমরা তাকে প্রত্যেকে প্রশ্ন করব। মৃত মানুষের আত্মা যেহেতু সর্বচর, সময়ের বাঁধনে বাঁধা থাকে না, তাই জয়সওয়াল যদি ইচ্ছে করেন তার নিজের ছেলেবেলার কোনো ঘটনা সম্পর্কে আত্মা কিছু বলুক, তা অবশ্যই বলা উচিত, অন্তত আভাস দেওয়া উচিত। তা না হলে তো শ্যামলীর উপর সন্দেহ জাগা স্বাভাবিক। এ সময় জয়ন্তী আমার উরুতে আঙুলের চাপ দিল। বুঝলুম ওর বক্তব্য শ্যামলী এবার খেলাটা টের পাক। তা ঠিক। শ্রীমতী মালহোত্রা ফাঁক বা চালাকির দরজা বন্ধ করে দিলেন। কে জানে কেন অস্বস্তি হতে লাগলো। ওদিকে বাইরের প্রাকৃতিক দুর্যোগ সমানে চলেছে। শ্রীমতী মালহোত্রা ঘড়ি দেখে বললেন, এবার আলো নেভাবো। শ্যামলী, তোমার ভয় করছে না তো? এখনো বলো।
শ্যামলী মাথা দোলালো। ওকে, তাহলে আলো নিভলেই শ্যামলী তুমি তোমার সেই পরিচিত লোকটির সম্পর্কে চিন্তা শুরু করবে। খবরদার অন্য কোনো চিন্তা যেন না হয়, শুধু তার কথা ভাববে। প্রথমে তার চেহারাটা সামনে আনবে, তারপর মনে মনে তাকে ডাকবে, তার সম্পর্কে প্রত্যেকটি স্মৃতি ব্যবহার করবে। আশা করি আর কিছু বুঝিয়ে বলার দরকার নেই। এবার আমরাও বিমূর্তভাবে শ্যামলীর সেই আত্মাকে আহ্বান জানাবো। প্লিজ কেউ অন্যমনস্ক হবেন না। তারপরেই টেবিলের পাশে কোথাও সুইচ টিপে দিলেন উনি। আলো নিভে গেল, ঘরটা প্রায় অন্ধকারে ভরে গেল তক্ষুনি। আমার মনে হলো চোখ নামে কোনো ইন্দ্রিয় আমার নেই। শ্রীমতী মালহোত্রা শুধু একবার ফিসফিস করে বললেন, কোনো শব্দ নয়, নড়বেন না প্লিজ। শ্যামলীর পরিচিত আত্মাকে ডাকুন। দম বন্ধ হয়ে যাচ্ছিল যেন। বাইরে ঝড় বৃষ্টি আর মেঘের তুমুল গর্জন। এখানে এই অন্ধকারে যেন কজন মানুষ হারিয়ে গেছে পৃথিবীর বিপুল জীবনধারা থেকে, নিশ্চিহ্ন হয়ে গেছে যেন। কতক্ষণ কেটে গেছে, ক্রমশ আমার মনে সেই অস্বস্তিটা বেড়ে যাচ্ছিল। একটা চাপা আতঙ্কে গলা শুকিয়ে কাঠ করে দিচ্ছিল। সত্যি কি কোনো আত্মার আবির্ভাব আসন্ন? চমকে উঠছিল। কার ঠান্ডা, অতি ঠান্ডা ছোঁয়া পাচ্ছি না তো? কোনো বরফের হাত হিংস্রতায়, নিস্তব্ধতায় আমারই গলায় চেপে বসছে না তো? আবার প্রচন্ড শব্দে বাজ করল, কয়েকটা টিপে। তারপর শ্যামলীর ওখান থেকে একটা আবছা শব্দ হলো। তারপরই শ্যামলের কণ্ঠস্বর শুনল। এই কণ্ঠস্বর যে শ্যামলেরই তা অবশ্য বলা কঠিন। কেমন চাপা নাকি স্বর, দুরারোগ্য রোগে ভুগছে এমন দুর্বল কারো গলা। আমি আমি কোথায় আছি? আরো দুবার কথাটা শুনল। হ্যাঁ, আমি কোথায় আছি? হ্যাঁ, আমি কোথায় আছি? তারপর শ্রীমতী মালহোত্রাকে চাপা স্বরে বলতে শোনা গেল, মিসেস সরোজিনী মালহোত্রার ঘরে। কেন? এখানে কেন? এখানে কেন আমি? কেন কেন কেন? তার আগে বলুন, কে আপনি? আমি? তাই তো, আমি কে? কে আমি? কে আমি? কে? স্মরণ করুন, ভেবে দেখুন, কে আপনি? মনে পড়ছে না, আমার মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। এখানে আসার আগে কোথায় ছিলেন? কোথায় ছিলাম আমি? আমি কোথায়? হ্যাঁ, ছিলুম পাহাড়ি খাদে। পাহাড়ি খাদে? ওখানে কেন বলুন তো? জানি না, কিচ্ছু জানি না, আমি জানি না। কোন পাহাড়ি খাদে? এই প্রশ্নটা করলেন অধ্যাপক অরিন্দম দ্বিবেদী। ভূতের পাহাড়ের পশ্চিমে। ভূতের পাহাড়? ভূতের পাহাড়ে? ভূতের পাহাড়ে? শ্রীমতী মালহোত্রার তীব্র চাপা কণ্ঠস্বর শোনা গেল। কিন্তু কে আপনি? কে? আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। কে আপনি? এই কণ্ঠস্বর জয়সওয়ালের। আমার ঘাড় ভেঙে গেছে, লাংস ফেটে গেছে, হার্ট গোড়ো হয়ে গেছে। শ্রীমতী মালহোত্রা বললেন, আপনাকে ফেলে দিয়েছিল কেউ? ফেলে দিয়েছিল, ডেকে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কে ফেলে দিয়েছিল? কি নাম তার? বলবো না, আমি বলবো না, কিছুতেই বলবো না। কেন ফেলে দিয়েছিল? আমি তাকে চিনতুম। এবার সে ভয় পেয়েছিল,
খুব ভয় পেয়েছিল। এবার কর্নেল বললেন, কিন্তু আপনি কে? বলবো না বলবো না বলবো না। না বললে আপনার হত্যাকারীকে শাস্তি দেওয়া যাবে না যে। কে 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 দেবেন শাস্তি? কে কে দেবেন তাকে শাস্তি? কে কে? আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। আই প্রমিস। চিনি আপনাকে, খুব চিনি 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 চিনি। তাই বলছি, বলুন কে আপনি? বলবো, আমি বলবো বলবো বলবো। যেন 7টি কণ্ঠ একসঙ্গে বলে উঠল, বলুন বলুন। আমি 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 মোহন পারেখ। মোহন মোহন পারেখ। ঘরের মধ্যে ভয়ঙ্কর শব্দে পাঁচ পড়ল যেন। সবাই একসঙ্গে অস্ফুট স্বরে বলে উঠল, মোহন পারেখ। তারপর শ্রীমতী মালহোত্রা বললেন, অসম্ভব, মোহন পারেখ জীবিত। তার এখানে আসার কথা ছিল। ঝড় জলে আটকে গেছে হোটেলে। আপনি মিথ্যে বলছেন। আজ সন্ধ্যা 6:30টাতেও সে ফোন করেছিল, ঝড় জলে বেরোতে পারছে না। এখন করলো না কেন? কেন করলো না? কেন ফোন করলাম না? কয়েক মুহূর্তের স্তব্ধতা। তারপর আবার মেঘ ডেকে উঠল। একবার নয়, পরপর কয়েকবার ঘর প্রচন্ড ঝড়ে কেঁপে উঠল। সেই সময় যেন একটা আবছা কি একটা শব্দ শুনল। তারপর শ্রীমতী মালহোত্রা একটু চেঁচিয়ে বলে উঠলেন, মিথ্যা, শ্যামলী চালাকি, এমন চমৎকার আসরটা ভেঙে দিল বোকা মেয়েটা। তারপর চেয়ার নাড়ার শব্দ হলো। তারপরেই সেই নীল আলোটা জ্বলে উঠল। প্রথমেই আমার চোখ গেল শ্যামলীর দিকে। সে চেয়ারে হেলান দিয়েছে। মাথাটা একপাশে কাত হয়েছে, ডান হাতটা ঝুলছে এবং পা উরুর ওপর পড়ে রয়েছে। অজ্ঞান হয়ে গেছে নাকি? জয়ন্তী চেঁচিয়ে উঠল, শ্যামলী শ্যামলী। শ্রীমতী মালহোত্রা দাঁড়িয়েছিলেন। বিরক্ত হয়ে বললেন, ও মোটেও অজ্ঞান হয়নি, ও চালাকি করছে। আজকালকার মেয়েগুলোকে আমি তো কম চিনি নেই। ইস, কি চমৎকার সময় আজ পাওয়া গিয়েছিল। এই ঝড় বৃষ্টির রাতেই তো ওরা আসে। জয়সওয়াল খুব খুব করে হেসে বললেন, মোহন পারেখ, মাই গুডনেস, ছোকরা শুনলে ক্ষেপে আগুন হয়ে যাবে। অতঃপর উদ্বিগ্ন স্বরে বললেন, দেখুন, আমার মনে হচ্ছে আপনারা ভুল করছেন। শ্যামলী হয়তো সত্যি অজ্ঞান অবস্থায় রয়েছে। এই শুনে জয়ন্তী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ওর দিকে এগিয়ে গেল, শ্যামলী, এই শ্যামলী। এই সময় শ্রীমতী মালহোত্রা দেওয়ালের দিকে এগিয়ে বড় আলোর সুইচ টিপে দিলেন। উজ্জ্বল সাদা আলোয় ঘর ভরে গেল। তারপর দেখলুম জয়ন্তী শ্যামলীর কাঁধে হাত রেখে ফের একবার শ্যামলী বলে ডেকেই ভাঙা গলায় বিস্ময়ে আতঙ্ক মেশানো চিৎকার করে উঠল, এ কি শ্যামলী, কি হয়েছে? ওর গায়ে তো ঠান্ডা কেন? চেহারা এমন কেন? কর্নেলের দিকে তাকালো। ভুরু কুঁচকে তীব্র দৃষ্টে শ্যামলীকে দেখছিলেন উনি। এবার জয়ন্তীর কথা সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে অস্ফুট স্বরে বললেন, শ্যামলীর চেহারা অমন কেন? না না, এ অদ্ভুত, অবিশ্বাস্য। এতক্ষণে ঠাওর হলো, তাই তো। শ্যামলী অত সুন্দর মুখটা ঠিক যেন বাঁদরের মুখের চেয়ে কুৎসিত দেখাচ্ছে। ওই মুখ কি মানুষের? যেন কোনো ভয়ঙ্কর শক্তি ওর চেহারাকে যতটা পারে বিভৎস করে দিয়েছে অন্ধকারের সুযোগে। মাথার চুল খাড়া হয়ে গেল, গায়ে কাটা দিল। অজ্ঞাত ভয়ে থরথর করে কেঁপে উঠলুম। শ্যামলের দিকে তাকাতে সাহস পেলুম না আর। কয়েক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে প্রচন্ড বিস্ময় আর আতঙ্কে ওই বিভৎসতা লক্ষ্য করছিল। তারপর কর্নেল গম্ভীর স্বরে বলে উঠলেন, জয়ন্তী, তুমি সরে দাঁড়াও ওখান থেকে। ডক্টর পট্টনায়ক, প্লিজ একবার পরীক্ষা করে দেখুন তো শ্যামলীর কি হয়েছে। শ্রীমতী মালহোত্রার মুখ ততক্ষণে সাদা হয়ে গেছে। ভয়ার্ত স্বরে বললেন, তাহলে কি শ্যামলী সত্যি সত্যি অভিনয় করেনি? কিন্তু মোহন পারেখ? না না, সে অসম্ভব। ডক্টর পট্টনায়ক এগিয়ে গিয়ে প্রথমে শ্যামলীর নাড়ি দেখলেন। ওর মুখে বিস্ময় দেখলুম। তারপর হাতটা রেখে চোখের পাতা পরীক্ষা করলেন।
তারপর ভাঙা গলায় একটু কেশে শান্তভাবে বললেন, শ্যামলী মারা গেছে। জয়ন্তী ডুকরে কেঁদে উঠল। তুই কি করলি শ্যামলী? শ্রীমতী মালহোত্রা ওকে দুহাতে ধরে তফাতে নিয়ে গেলেন। ধরা গলায় বললেন, ক্ষমা করো, তোমরা আমায় ক্ষমা করো। এ হবে আমি একটু ভাবিনি। প্রেততত্ত্বের একটা বইতে অবশ্য সতর্ক করা হয়েছে, এ আগুন নিয়ে খেলা, সাবধানে আত্মাদের ডাকতে হয়। কিন্তু আমি সাবধান করে দিইনি ওকে। আমারই ভুলের জন্য ফুলের মতন নমন কচি মেয়েটা, ওহ ভগবান, এ আমি কি করলুম। শ্যামলী মারা গেছে? কর্নেল বলে উঠলেন। সে কি? না না, এ অবিশ্বাস্য। জয়সওয়াল আস্তে আস্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনার ভুল হচ্ছে না তো ডক্টর পট্টনায়ক? ডক্টর পট্টনায়ক মাথা দোলালেন। না, শ্যামলী আর বেঁচে নেই। অধ্যাপকও উঠে দাঁড়ালেন। কিন্তু কিভাবে মৃত্যু হলো ওর? আপনারা কি বলতে চান কোনো প্রেত শক্তি ওকে হত্যা করে গেছে? জবাবটা দিলেন শ্রীমতী মালহোত্রা। হ্যাঁ, কোনো দুষ্টু আত্মার আবির্ভাব ঘটেছিল ওর মধ্যে। মোহন পারেখ কখনো তার নাম হতে পারে না। নিজের নামটা সে বলতে চায়নি, কারণ আপনারা বুঝতে পারছেন না, মোহন পারেখ যদি সত্যি আজ মারা গিয়ে থাকে, শ্যামলীর সঙ্গে ওর পরিচয় থাকা কিভাবে সম্ভব? জয়সওয়াল বললেন, তাহলে মানতে হয় সত্যি সত্যি ভূত এসে মেরে গেল শ্যামলীকে? অ্যাবসার্ড, ইম্পসিবল, আনবিলিভেবল। কর্নেল ঘরের মেঝের দিকে তাকিয়েছিলেন। মুখ তুলে শুধু বললেন, রাইট রাইট। কিন্তু না, আমার বুদ্ধিশুদ্ধির লোপ পাচ্ছে ক্রমশ। জয়সওয়াল দৃঢ় স্বরে বললেন, চারপাশে আমরা রইলাম জল জ্যান্ত, এতগুলো মানুষ, আর ভূত এসে মারল? অসম্ভব। শ্রীমতী মালহোত্রা বললেন, কিন্তু ওর চেহারাটা দেখুন। মিস্টার জয়সওয়াল, আপনি তো পুলিশ সুপার ছিলেন, অনেক মার্ডার ডেড বডি দেখেছেন। শ্যামলীর ডেড বডিটা দেখেও কি বুঝতে পারছেন না কি ঘটেছে? অধ্যাপক দ্বিবেদী ভীত স্বরে বললেন, ভয় পেয়ে মারা পড়েনি তো? আমি এতক্ষণ কাঠ হয়ে বসেছিলাম। এবার সম্বিত ফিরে এলো। উঠে দাঁড়িয়ে বললুম, কর্নেল, আমার মনে হচ্ছে ব্যাপারটা এখনই পুলিশকে জানানো দরকার। আফটার অল একটা আকস্মিক মৃত্যু। কর্নেল আমার দিকে নিষ্পলক তাকিয়ে বললেন, রাইট রাইট। আমার জ্ঞান বুদ্ধির লোপ পেতে বসেছিল জয়ন্ত। এমন অদ্ভুত মৃত্যু আমি জীবনে কখনো দেখিনি। মিসেস মালহোত্রা, ওকে ফোনটা দেখিয়ে দিন প্লিজ। আর জয়ন্তী, তুমি আমার কাছে এসো। মিস্টার জয়সওয়াল, আপনি জানালা খুলে দেখুন তো ঝড় বৃষ্টির অবস্থাটা কি। অধ্যাপক, আপনি এখানে সরে আসুন। ডক্টর পট্টনায়ক, আপনি শ্যামলীর কাছেই থাকুন। নির্দেশগুলো শুনতে শুনতে আমি শ্রীমতী মালহোত্রার সঙ্গে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার যা ব্যবস্থা, ভেতর থেকে টানলেই তালা বন্ধ হয়ে যায়, চাবি ছাড়া খোলা যায় না। শ্রীমতী মালহোত্রার ট্যাকে চাবির গোছা লক্ষ্য করলুম। দরজা খুলে ডাইনিং হলে ঢুকে উনি বললেন, ওই যে ফোন। ডাইনিং হলে একা বদ্রি বসেছিল। গৃহকর্ত্রীকে দেখে বলল, পারেখ সাহেব তো আসেননি মা। একবার যেন কে দরজায় ধাক্কা দিল। খুললুম, কিন্তু কাকেও দেখতে পেলাম না। শ্রীমতী মালহোত্রা তাকে কিছু বললেন না, গম্ভীর মুখে আবার স্টাডিতে ফিরে গেলেন। আমি ততক্ষণে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছি। এমন হতভম্ব যে ওকে বলতেই ভুলে গিয়েছি যে টেলিফোনটা যাকে বলে ডেড, মিস ব্রাউন। কয়েকবার টেপাটেপি করে বদ্রিকে ইশারায় ডাকলো। সে কাছে এসে সেলাম দিয়ে বলল, লাইন পাচ্ছেন না হুজুর? না বদ্রি, মনে হচ্ছে লাইনটা কেউ কেটে রেখেছে। বদ্রি চমকে উঠে বলল, তাজ্জব, কে কাটবে লাইন? এই তো সন্ধ্যা 6:30টায় পারেখজিকে ফোন করতে বললেন মাইজি, ফোন করলুম। পারেখজি মানে মোহন পারেখ? জি হ্যাঁ সাহেব। পেলে ওকে? জরুর পেলুম। বললুম, ভাইজি আপনার ইন্তজার করছেন। তো পারেখজি বললেন, এখনই আসছি। তারপর তো ঝড় উঠল।
বদ্রি, এসো, আমরা লাইনটা খুঁজে দেখি, ঘরেই কোথাও কিছু ঘটেছে নাকি। বদ্রি ব্যস্ত হয়ে লাইনটা খুঁজতে শুরু করলো। আমিও তার সঙ্গে পরীক্ষা করতে থাকলুম। অবশেষে হাত পাঁচেক দূরে একটা বড় আলমারির পিছনে আবিষ্কার করলুম তারটা সুন্দরভাবে কেউ দুভাগে কেটে রেখেছে। বদ্রি চেঁচিয়ে উঠল, হায় রামজি, কে এমন কাজ করলো? বললুম, বদ্রি, ব্যস্ত হতে হবে না, শোনো, তুমি গিয়ে দরজাটা খুলে দেখো তো ঝড় বৃষ্টি কমেছে নাকি। বদ্রি সঙ্গে সঙ্গে গিয়ে দরজা খুলে দিল। ঝড় কমেছে, শুধু ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরছে। আমিও ওর পেছনে দাঁড়িয়ে দেখে নিলাম, কিন্তু এক মুহূর্ত দাঁড়াতে সাহস হলো না। ওই অন্ধকারে যেন আজ রাতে দলে দলে অশরীরী আত্মারা এসে অপেক্ষা করছে কখন কার নাম ধরে ডাকা হবে। আতঙ্কে কাঠ হয়ে বললুম, দরজা বন্ধ করো বদ্রি। তারপর প্রায় দৌড়ে স্টাডির দরজায় হাজির হলো। বোতাম টিপে দরজা খুলে দিলেন শ্রীমতী মালহোত্রা। তখন রুদ্ধশ্বাসে বললুম, কর্নেল, কর্নেল, কে ও ঘরে ফোনের লাইনটা কেটে রেখেছে? শ্রীমতী মালহোত্রা চেঁচিয়ে উঠলেন, হোয়াট? ফোনের লাইন কেটেছে? ঘরের সবাই চমকে উঠলেন একসঙ্গে। কর্নেল চিন্তিত মুখে এক মুহূর্ত কি ভেবে নিয়ে বললেন, মিসেস মালহোত্রা, এখনই বদ্রিকে আলো দিয়ে থানায় পাঠান, এক মুহূর্ত দেরি নয়। জানতো, প্লিজ বদ্রির সঙ্গে যাও, আগাগোড়া সব জানাবে ওদের, কুইক। আবার বেরিয়ে এলুম গৃহকর্ত্রীর সঙ্গে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।